আমরা শুরু করলাম ইনস্ট্রাকশন পাইপলাইনিং থেকে, হ্যাঁ, যে পোর্শনটুকু আমাদের বাকি ছিল সেই জায়গাটা। তো শুরুতে আমরা আরেকটু ইনস্ট্রাকশন পাইপলাইনিং নিয়ে আলোচনা করে নিই। যে ইনস্ট্রাকশন পাইপলাইনিং হলো একই সাথে মাল্টিপল ইনস্ট্রাকশনটাকে কাজ করানো, এটাই হলো পাইপলাইনিং। মানে একই সময়ে মাল্টিপল ইনস্ট্রাকশনকে কাজ করানোটাই হলো কি পাইপলাইনিং এর মূল কাজ। এখানে পাইপলাইনিং হ্যাজার্ডটা হলো এই যে আমরা একই সময়ে মাল্টিপল ইনস্ট্রাকশন আমরা কাজ করাবো বা প্রসেস করাবো। এই প্রসিডিউরটা কন্টিনিউ করতে গেলে আমাদের অনেক সময় একটা কন্টিনিউটি বা স্বাভাবিক প্রসেসটা বাধাপ্রাপ্ত হয়। আর এই যে বাধাপ্রাপ্ত হওয়াটা, এটাকে বলা হয় পাইপলাইন হ্যাজার্ড। মানে রেগুলার কাজটা সে করতে পারতেছে না। যেমন আমি কথা বলতেছি, এখন আমি থেমে গেলাম, এটা একটা বাধাপ্রাপ্ত, এটা একটা হল্ট, এটাকে বলা হয় পাইপলাইন হ্যাজার্ড অথবা পাইপলাইন বাবল অথবা পাইপলাইন স্টলও বলা হয়। হ্যাঁ, মা স্টল। ঠিক আছে, তো সহজ ভাষায় আবারও বলি, পাইপলাইন হ্যাজার্ড বলতে আমরা কি বুঝি? আমাদের ইনস্ট্রাকশনগুলো যখন প্রসেস হয় পাইপলাইনিং এ, তখন যদি সামহাও কোনো কারণে এটা কি হয়, মানে প্রসেসটা বাধাপ্রাপ্ত হয়, তখন এটাকে আমরা বলে থাকি পাইপলাইন হ্যাজার্ড অথবা পাইপলাইন বাবল অর স্টল। ঠিক আছে, এই পাইপলাইন হ্যাজার্ডটা মূলত আসলে তিনটা কারণে হয়ে থাকে বা হতে পারে। যেই সকল মানে হ্যাজার্ড হলে এই হ্যাজার্ড গুলো কয়টা কারণে হইতে পারে? এই কারণগুলো মূলত তিনটা। একটা হলো রিসোর্স হ্যাজার্ড, একটা হয় ডেটা হ্যাজার্ড, একটা হয় কন্ট্রোল হ্যাজার্ড। এই তিনটার বাইরে আর কোনো কারণ নাই। আচ্ছা, রিসোর্স হ্যাজার্ড বলতে আমরা বুঝে থাকি যদি দুই বা ততোধিক ইনস্ট্রাকশন, হ্যাঁ, পাইপলাইনিং এ সেম রিসোর্সটাকে একই সময় অ্যাক্সেস করতে চাই, তখন এটা আসলে রিসোর্স হ্যাজার্ড। কারণ রিসোর্স মিনস আসলে বোঝাচ্ছি আমরা প্রসেসর। ঠিক আছে, কারণ প্রসেসর তো প্রসেস করবে, তুমি যত কিছু প্রসেস করাও না কেন সবকিছুই তো প্রসেসরে করে। এখন একটা প্রসেসরকে যদি একই সময়ে মাল্টিপল ইনস্ট্রাকশন অ্যাক্সেস করতে চায় তাহলে কিন্তু হবে না। যেমনটা ধরো আমি একজন টিচার, তোমরা স্টুডেন্ট, তোমরা O4 সেকশনের স্টুডেন্ট। এখন O5 এর স্টুডেন্টরাও যদি বলে যে হ্যাঁ আমরাও এই টাইমে ক্লাস করব, তাহলে কি সম্ভব? সম্ভব না। তখন কি করতে হবে? হয় ধরো এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে একসাথে নিয়ে আসতে হবে, মার্চ করতে হবে, অথবা অন্য আরেকজন টিচার নিয়ে আসতে হবে। বিভিন্ন ওয়ে আছে। ঠিক আছে, সো এই যে টু অর মোর ইনস্ট্রাকশন ইন পাইপলাইন নিড সেম রিসোর্স, যদি দুই বা ততোধিক ইনস্ট্রাকশন পাইপলাইনে একই রিসোর্সকে আসলে অ্যাক্সেস করতে চাই, তখন এটা আসলে কি রিসোর্স হ্যাজার্ড হয়। যদি এই ইয়েগুলো এই পাইপলাইনিং এ যদি এই ইনস্ট্রাকশন গুলো যদি এক্সিকিউট হইতো সিরিয়ালি রাদার দেন প্যারালাল, তাহলে আসলে এটা ভালোভাবেই হইতো। আর এই যে রিসোর্স হ্যাজার্ড, এটাকে অনেক সময় স্ট্রাকচারাল হ্যাজার্ডও বলা হয়। রিসোর্স হ্যাজার্ডটাকে অনেক সময় কি বলা হয়? স্ট্রাকচারাল হ্যাজার্ডও বলা হয় থাকে। আর এটার জন্য ধরো এই রিসোর্স হ্যাজার্ডটা দেখানোর জন্য, এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমাদেরকে 5 একটা ফাইভ স্টেজের একটা পাইপলাইনিং প্রসেস দেখাইছে। আমরা শুরুতে যে পাইপলাইনিং এটা দেখেছিলাম ওটা আসলে 6 স্টেজ ছিল। মানে একটা ইনস্ট্রাকশন সম্পন্ন হতে পরিপূর্ণভাবে 6টা ধাপ বা 6টা স্টেপ তাকে পার করতে হবে বা 6টা স্টেজ। আর এখানে ওই জিনিসটাকে একটা ফ্যাচ অপারেন্ট আমাদের একটা আছে, এটার আগে ছিল ক্যাচ মানে ক্যালকুলেট অপারেন্ট সিইউ। তো এখানে 5 স্টেজ যখন হয় তখন ক্যালকুলেট আর ফ্যাচ অপারেন্ট দুইটা একসাথে হয়ে যায়। ঠিক আছে, ক্যালকুলেট আর ফ্যাচ অপারেন্ট দুইটা কি হয়ে যায়? একসাথে হয়ে যায়। এই জন্য এটা 5 স্টেজ সিম্পলিফাইড। এখানে বলে দেয়া আছে অ্যাজিউম সিম্পলিফাইড 5 স্টেজ পাইপলাইন। ঠিক আছে, আর ইচ স্টেজ টেকস 1 ক্লক সাইকেল। এটাও বলে দিছে যে প্রত্যেকটা স্টেজে একটা ক্লক সাইকেল করে নেয়। মানে একটা ক্লক সাইকেল একটা একটা ক্লক সাইকেল একটা স্টেজ। এখানে বাকি যে কথাবার্তাগুলো বলে দেয়া আছে এটার তুলনায় আমি যদি ধরো এখানে তোমাদের এক্সাম্পলটা থেকে দেখাই তাহলে ভালো বুঝবা, দ্রুত বুঝবা। যেমন এখানে দেখো একটা 5 স্টেজ পাইপলাইন, এটা একটা আইডিয়াল কেস, একটা আদর্শ কেস। স্টেশন 1 দিল, স্টেশন 1 যখন ফেচ করতেছে তখন তো আর কোনো স্টেজ ফাঁকা নাই, অন্য
কোনো ইনস্ট্রাকশন এখানে দেখো দ্বিতীয়তম সেকেন্ডে ইনস্ট্রাকশনটা ডিকোড হচ্ছে, তার মানে কি ফেচ ইনস্ট্রাকশনের যে স্টেজটা সেটা তো ফাঁকা, সেটাতে চাইলে আমরা কাজে লাগাইতে পারি। তো ওই দ্বিতীয়তম সেকেন্ডে আরেকটা ইনস্ট্রাকশন ইন হবে, ইন হয়ে কি করবে, শুরুতে ফেচে কাজ করবে। এইভাবে করে করে দেখো কোনো ঝামেলা নেই, একদম পারফেক্টলি সেটা আসলে আইডিয়াল কেসে এক্সিকিউট হলো। 4টা ইনস্ট্রাকশন নরমালি 8টা ক্লক সাইকেলে বা 8 সেকেন্ডে, যেহেতু একটা ক্লক সাইকেল একটা এ পর্যন্ত, তো 4টা ইনস্ট্রাকশন আমার কি 8 সেকেন্ড সময়ে কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তো দেখো এটা গেল একটা আইডিয়াল কেস। এখন যদি সাপোজ ধরো I2 I3 সামহাও কোনো কারণে মানে দুইটা একই সময়ে চাই যে এটা আমি অ্যাক্সেস করব, হ্যাঁ, তার মানে অবশ্যই কি করতে হবে, একটা ক্লক সাইকেল যদি ধরো কোনো কারণে কোনো হ্যাজার্ড অথবা তোমরা ইন্টারাপ্ট তো পড়ছো তাই না, ওই যে আমরা ইন্টারাপ্ট কেন হয় এটা মিড টার্মে ছিল আমাদের। যদি একই সময়ে দুইটা জিনিস চাই, একটা রিসোর্সকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এট লিস্ট তোমার একটা সেকেন্ড লস হবেই, এট লিস্ট তোমার একটা সেকেন্ড লস হবে। একটা সেকেন্ড লস, দেখো I3 ইনস্ট্রাকশনটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল 3 থেকে, সে কিন্তু এই ধরনের হ্যাজার্ড সিচুয়েশনের জন্য এবং রিসোর্স জনিত প্রবলেমের জন্য সে কিন্তু এখানে থেকে শুরু হইতে পারে না, এই জন্য একটা সাইকেল শেষ হলে সে আসলে কি করলো, লস হলো। দেখো এখানে আইডিয়াল কেসে 4টা ইনস্ট্রাকশনের জন্য 8টা ক্লক সাইকেল লাগে, আর দেখো এখানে একটা হ্যাজার্ড সিচুয়েশনের জন্য দেখো আমার 9টা ক্লক সাইকেল সময় নেই, বা 9টা ক্লক সাইকেল প্রয়োজন হয়। তার মানে আমি বলতে পারি এই ধরনের হ্যাজার্ড সিচুয়েশন হলে আমাদের লস হয়, এখানে তাই বলে দিয়েছে। দেখো আইডিয়াল কেসে মানে একদম আদর্শ কেসে নিউ ইনস্ট্রাকশন এন্টারস পাইপলাইন ইচ ক্লক সাইকেল, দেখো প্রত্যেকটা ইনস্ট্রাকশন প্রত্যেকটা ক্লক সাইকেলে তৈরি হয়, মানে প্রত্যেকটা ক্লক সাইকেল এন্টার হয়। যেমন ধরো এখানে নতুন ইনস্ট্রাকশন কিন্তু একটাই আসছে, এখানে কিন্তু নতুন ইনস্ট্রাকশন একটাই আসছে, এখানেও কিন্তু নতুন ইনস্ট্রাকশন একটা, কিন্তু এখানে সামহাও দুইটা আসার কথা ছিল, এই জন্য একটা প্রবলেম হচ্ছে। দেখো এখানে নতুন ইনস্ট্রাকশন একটাই আসছে, প্রত্যেকটা ক্লক সাইকেলে কিন্তু নতুন নতুন একটা ইনস্ট্রাকশন আসবেই। ঠিক আছে, তুমি যদি পাইপলাইনে কাজ করে যাও, ঠিক আছে। দেখো ফেচ ইনস্ট্রাকশন স্টেজ মাস্ট আইডল ফর ওয়ান সাইকেল, ফেচ ইনস্ট্রাকশন মানে এফআই স্টেজটা I3 এটা অবশ্যই স্টল থাকবে, কারণ কি এখানে দুইটা সেম জিনিসকে অপারেন্ড রিড রাইট একই সাথে করতে চেয়েছিল, এই জন্য একটা প্রবলেম হয়েছে। তো এটা একটা রিসোর্স হ্যাজার্ড, যেমন ধরো যে এই জিনিসটাকে অ্যাক্সেস করতে চেয়েছিল একই সময়, এটাকে বলা হয় রিসোর্স হ্যাজার্ড। তো দেন আমাদের দ্বিতীয় যে হ্যাজার্ড টাইপ আছে সেটা হলো ডেটা হ্যাজার্ড। তো ডেটা হ্যাজার্ডকে আবার আসলে 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হলো র, ওয়ার, ওয়া। র মিন্স রিড আফটার রাইট, ঠিক আছে। ওয়ার মিন্স রাইট আফটার রিড, ঠিক আছে। ওয়া মিন্স রাইট আফটার রাইট। এই 3 ধরনের ডেটা হ্যাজার্ড আমাদের হয়, এই 3 ধরনের ডেটা হ্যাজার্ড হয়। এবার আসো আমাদের ডেটা হ্যাজার্ড জিনিসটা কি। ডেটা হ্যাজার্ড হলো কি, মানে ডেটা, যেহেতু ডেটা নিয়ে কথা বলছে তার মানে অবশ্যই একদম মানে রুট লেভেলের একটা কথা, ডেটা তো এক ধরনের রুট লেভেলের থাকে। তো এটা হলো ধরো কোন একটা লোকেশনে ডেটা আছে বা ভেরিয়েবলের ডেটা আছে, এখন এই লোকেশনের থেকে রিড করে, যেমন আমরা প্রোগ্রামিং এর যে কাজগুলো করি, হ্যাঁ ধরো এই দুইটা ভেরিয়েবল যোগ করে আবার অন্য আরেকটা ভেরিয়েবলে রাখো, থার্ড ভেরিয়েবলে রাখো, তখন কি হয়, আগের ভ্যালুটা রিপ্লেস হয় না। এই ধরনের কাজ হলে এই যে ধরো তুমি যদি ধরো রিপ্লেস হওয়ার আগে একবার রিড করে ফেলো অথবা সামহাও ভুল কমে রিপ্লেস করার পরে করে ফেলো, এই যে তোমার রিড করার যে আগে পরের যে একটা অসুবিধা, রিড করার ক্ষেত্রে যে আগে পরে যে একটা অসুবিধা, বা ডেটা অ্যাক্সেস করার, এটা রিড করা মিনস আসলে অ্যাক্সেস করা, ডেটাটা তুমি যে অ্যাক্সেস করবা, রিড করা মানে এটা অ্যাক্সেস করা। তো তুমি যে এখান থেকে রিড করবা যে কোন ডেটাটা, যেমন ধরো ইএক্স ইবিএক্স, এটা দিয়ে কি বোঝাচ্ছে যে ইএক্স আর ইবিএক্স দুইটা যোগ করে ইএক্স এ রাখবে। এখন ধরো আবার ধরো এখানে নিচের লাইনে ইএক্স আছে, এখন সাপোজ
তুমি যদি এই প্রথম যে ex এর ভ্যালুটা দেয়া আছে সেটা যদি নাও তাহলে অবশ্যই রেজাল্টটা ভালো আসবে না, কারণ কি মূলত প্রথম লাইন শেষ করে দ্বিতীয় লাইনে আসবে, এটাই কিন্তু আমাদের কাজ নরমাল লাইফে। কারণ আমরা প্রোগ্রামিং এ আমরা জানি যে টপ ডাউন অ্যাপ্রোচ, টপ প্রোগ্রামিংটার হায়ারার্কি মানে কাজের হায়ারার্কিটা কি টপ ডাউন অ্যাপ্রোচ, মানে উপর থেকে নিচে কাজ করবে, উপর থেকে নিচে, যেমন প্রথম লাইন থেকে কিভাবে করে 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 কাজ করে যাবে। এরপরে দেন তোমার যদি কোনো ধরনের ফাংশন কলিং বা কোনো ধরনের জাম্পিং থাকে সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু নরমালি এটা কি করবে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, উপর থেকে নিচে, টপ ডাউন অ্যাপ্রোচ। ওকে, so data hazard হলো কি কনফ্লিক্ট ইন অ্যাক্সেস অফ এন অপারেন্ট লোকেশন। ঠিক আছে, অপারেন্ট লোকেশন দেখো, যেমন ধরো যে এখানে ex তো একটা অপারেন্ট, তাই না? এই অপারেন্টের লোকেশনে কি থাকবে, ডেটা থাকবে, তো ওই লোকেশনটা অ্যাক্সেস করার ক্ষেত্রে যে একটা কনফ্লিক্ট তৈরি হয়, ঠিক আছে, আগে পরে এই ধরনের কাজের জন্য ডেটা হ্যাজার্ডটা তৈরি হয়। তো টু ইনস্ট্রাকশনস টু বি এক্সিকিউটেড ইন সিকোয়েন্স, দুইটা ইনস্ট্রাকশন অবশ্যই সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হবে, সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হবে। if in strict sequence no particular occurs, মানে particular problem occurs, যদি স্ট্রিক্টলি সিকোয়েন্স মেনটেন করে ইনস্ট্রাকশন গুলো কাজ করে তাহলে কোনো প্রবলেমই হবে না। ঠিক সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সো এখানে একটা এক্সাম্পলটা বর্ণনা করে দেওয়া আছে, এই এক্সাম্পলটা আমরা আসলে এখানে আসি। হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছ এই ডাটা হ্যাজার্ডের এই ডায়াগ্রামটা? জি স্যার। আচ্ছা, এখানে 5টা স্টেজে কিন্তু কাজটা কমপ্লিট হবে, আর এর মধ্যে 2টা ইনস্ট্রাকশন দেওয়া আছে, অ্যাড আর একটা হলো সাবট্রাকশন। সাব দেখো ex আর ebx যোগ করে কোথায় রাখবে? এক্স মধ্যে, ই ex এর মধ্যে। এক্স মধ্যে রাখবো স্যার। আচ্ছা, আবার দেখো এই যে বিয়োগটা আসলে কি করবে, ex থেকে ecx থেকে ex বিয়োগ করে কোথায় রাখবে? ecx এ রাখবে না? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু প্রথম লাইনেও ex আছে, দ্বিতীয় লাইনেও ex আছে, তার মানে কি প্রথম লাইন যদি সম্পূর্ণভাবে কাজ শেষ না হয়ে দ্বিতীয় লাইন শুরু হয় এবং ex এর ভ্যালুটা রিড করে, প্রথম লাইনটা যদি সম্পূর্ণভাবে সম্পন্ন না হয় আর তুমি যদি এখানে দ্বিতীয় লাইনে ex এর ভ্যালুটা রিড করো, তাহলে কি তুমি অ্যাকচুয়াল বা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু পেতে পারো? না স্যার, পাবো না তো স্যার। পাবো না। হ্যাঁ, এটা একটা প্রবলেম। এই কেসটা আসলে ডেটা হ্যাজার্ড, মানে লোকেশনটা অ্যাক্সেস করে। দেখো প্রথমে কি করে, প্রথম সাইকেলে ফেচ করে প্রথম ইনস্ট্রাকশন, দ্বিতীয়টাতে কি করে দেখো ডিকোড করে, মানে মিনিং খুঁজে বের করতেছে যে ইনস্ট্রাকশন গুলো কি কি। তারপরে দেখো তৃতীয়তম ক্লক সাইকেলে কি করে ফেচ অপারেন্ট করতেছে, ক্যালকুলেট অফ ফেচ করতেছে এবং ক্যালকুলেট করতেছে। তখন কি তৃতীয়তম ক্লক সাইকেলে দ্বিতীয় ইনস্ট্রাকশনটা কি করতেছে, ডিকোড করতেছে। দেখো ডিকোড করা, হ্যাঁ আচ্ছা ডিকোড করা। এখন ফোরতম ক্লক সাইকেলে প্রথম ইনস্ট্রাকশনটা কি করতেছে, এক্সিকিউট। এখন যদি এক্সিকিউট করে আর ঠিক ফোরতম সেকেন্ডে দ্বিতীয় ইনস্ট্রাকশনটা রিড করে, তখন কি ex এর অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা পাবে? না স্যার। অ্যাপ্রোপ্রিয়েট তার মানে কি করতে হবে, এই টোটাল কাজটা সম্পন্ন হওয়ার পরে ex কে রিড করতে হবে। জি স্যার, এই জন্য রেজাল্টের পরে কাজ করতে হবে। হ্যাঁ, এই জন্য দেখো, কারণ কি এইখানে যখন সে কাজ করতেছে যোগ করতেছে, এখন যুগের সময় যদি সে ex এর ভ্যালু রিড করে, তখন প্রথমে যে ভ্যালুটা দেয়া আছে সেটাই তো পাবে, এখানে যোগ ফলের যে ভ্যালুটা সেটা কি পাবে? স্যার আগের প্রথমে শেষ করতে করার পরে পাবে। হ্যাঁ, শেষ করার পর দেখো, এই জন্য দেখো তাকে কি দুইটা, যতক্ষণ না পর্যন্ত রেজাল্টটা রাইট হবে ততক্ষণ পর্যন্ত এটাকে রিড করা যাবে না। কারণ কি রিড করলে তখন কি আগের ভ্যালুটা পাবে, বর্তমান ভ্যালুটা পাবে না। এই যে ধরো ফেচ, তার মানে দেখো এখানে দুইটা ক্লক সাইকেল অবশ্যই কি ছিল, মানে আইডল অবস্থায় ছিল। যেহেতু এখানে আইডল অবস্থায় আছে, এর নিচে যতগুলোই থাকুক না কেন সবগুলো আইডল অবস্থায় থাকবে। এটা কি সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, খান মোহাম্মদ জুবাইর ইমতিয়াজ পরাগ, বিশাল পুরো নাম, খান মোহাম্মদ জুবাইর ইমতিয়াজ পরাগ।
আচ্ছা, রাকিবুন আক্তার তিতি, রাকিবুন আক্তার তিতি, শাকিরা রেজওয়ানা সাম্মি। জি জি স্যার। স্যার। আচ্ছা বলো তো, মানে এখানে কেন এখানে আইডল অবস্থায় আছে এই দ্বিতীয় ইনস্ট্রাকশনটা চতুর্থ এবং পঞ্চম ক্লক সাইকেলে? বলো, দুইজনের যে কেউ বলো। হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতেছি স্যার। মানে তোমাদের দুইজন রাকিবুন আর কি যেন শাকিরা। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, এখানে দুইটা, এখানে আইডল আসলো কেন, আইডল অবস্থায় আছে কেন? স্যার ওই যে 4-5-এর ওই যে বি আর ডাব্লিউ নট উইকের ওটার জন্য। এক্সিকিউট হইছে এই জন্য নাকি স্যার, ক্লিয়ার না বিষয়টা? ক্লিয়ার না? না স্যার, আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, এটা দেখো, তোমরা আসলে বুঝো না, আমি নিজেও বুঝতে পারছি, তোমরা আসলে রেসপন্সও করো না, এই জন্য আসলে আর কি বলবো। আমি এখানে লিখে দেখাচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। সাপোজ এখানে ইনস্ট্রাকশনটা কি আছে, যে অ্যাড ইএক্স এটা কি দেয়া আছে, ইবিএক্স, এটা কি দেয়া আছে, সাব ইসিএক্স, আর হলো কি ই এক্স। এখন ধরো সাপোজ দুইটার ভ্যালু, তিনটার ভ্যালু আমি অ্যাসাইন করি। এক্স এর ভ্যালু 10, ইবিএক্স এর ভ্যালু 20, ইসিএক্স এর ভ্যালু 40। বুঝতে পেরেছো? আর এটা ধরো 1 নাম্বার লাইন প্রোগ্রামিং এর এটা হলো 1 নাম্বার লাইন, প্রোগ্রামিং এর এটা হলো 2 নাম্বার লাইন। এখন ধরো প্রথমে যখন এই কাজটা করবে, এই কাজটা যাবে, পাশাপাশি এটাও তো যাবে, তাই না? এটা যখন ফেচ করবে, এটার ভ্যালু কত তখন? 10। এটার ভ্যালু কত? 20 এটার ভ্যালু স্যার। 20। আর এটার ভ্যালু কত? 40। আচ্ছা, আমি এটা পাশাপাশি ইয়েতে দেখাই, কলামে দেখাই, তাহলে বুঝবো। এটা কি করা যায়? দেখতে পাও না? এই যে দেখো, আবার দেখা যায় না। এখানে দেখো, এখানে দেখো ex এর যখন প্রথমটার ভ্যালু এখানে আসছে, সে আসলে কি ইনস্ট্রাকশনটা রিড করে, আর এটা প্রথম ইনস্ট্রাকশনটা দ্বিতীয়তম ক্লক সাইকেলে ডিকোড করে, দ্বিতীয় ইনস্ট্রাকশনটা দ্বিতীয়তম ফেচ করে, তৃতীয়তম ক্লক সাইকেলে প্রথম ইনস্ট্রাকশনটা কি করে, ফেচ করতেছে, জিনিসটাগুলো রিড করতেছে, যে ভ্যালুগুলো রিড করতেছে।
আর এই তৃতীয়তম সেকেন্ডের দ্বিতীয়গুলো এটা কি করতেছে, ডিকোড করতেছে। চতুর্থতম সেকেন্ডে সে যখন এটা এক্সিকিউট করে, সে যদি ভ্যালুটা রিড করে, তখন কি এখানে 30 10 আর 20 যোগ করলে যে 30, এখানে যে রিপ্লেসে বসবে 30, এই ভ্যালুটা কি সে পাবে? এই ভ্যালুটা কি পাবে যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হবে? এই যে দেখো, যতক্ষণ না পর্যন্ত এটা যোগফল সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত এটার ভ্যালু কত, 10 না? ex এর ভ্যালু, জি স্যার। ex এ এই ইনস্ট্রাকশনটা যদি পারফেক্টলি সম্পন্ন হয় তখন এটা রিপ্লেস হয়ে 30 বসবে, তাই না? 30 হবে। তার আগে তুমি যতবারই এটা সম্পূর্ণভাবে শেষ হওয়ার আগে যতবারই তুমি ex এর ভ্যালুটা রিড করো, তখন কিন্তু এটা কত দেখাবে, 10ই দেখাবে। আর এটা সম্পূর্ণভাবে শেষ করার পরে যদি রিড করো, তোমাকে কত দেখাবে, 30 দেখাবে, তাই না? 30 দেখাবে। এই জিনিসগুলো কিন্তু তোমরা ওই যে ইয়েতে করছো, বিশেষ করে যে ইফ, ফর ইফ, এগুলা দিয়ে যখন আমরা যে বিভিন্ন কিছু নেস্টেড কাজ করছি, ঠিক আছে, তখন কিন্তু এই ধরনের ওই ধরনের প্রবলেম, যে ওই ভ্যালুটা রিড করে এমনি এমনি এইভাবে রিপ্লেস ভ্যালু, যে প্রোগ্রামিং এর প্রবলেমস গুলো। তো ঠিক এইখানে দেখো, আমাদের স্লাইডে যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে যদি ধরো এখানে সে যদি এক্সিকিউট করে আর তুমি যদি এই মুহূর্তে রিড করো, তখন কি এক্সিকিউট সে করতেছে, সে কিন্তু রাইট করে না। রাইট করার পরে না তুমি রিড করলে 30 পাবা, তার মানে এখানে যদি তুমি রিড করো তখন কি উল্টাপাল্টা রেজাল্ট পাবো না? এই ধরনের যে প্রবলেম গুলো, এগুলাকে বলা হয় আসলে কি জানো, সেগুলাকে বলা হয় ডেটা হ্যাজার্ড। এগুলাকে বলা হয় ডেটা হ্যাজার্ড, যে ডেটা আগে পরে রিড রাইট করার জন্য, যে ডেটা আগে পরে রিড রাইট করার জন্য যে হ্যাজার্ড তৈরি হয়, এটাকে বলা হয় ডেটা হ্যাজার্ড। আর দেখো এখানে দুইটা ক্লক সাইকেল কিন্তু লস হয়েছে, দুইটা ক্লক সাইকেল কিন্তু লস হয়েছে, দেন পরের গুলো আবার স্বাভাবিক। দেখো এখন যে এটা যদি সম্পূর্ণভাবে শেষ হয়, দেন এটা রিড করে খুব সুন্দরভাবে পারফেক্টলি বাকিটা, তখন কিন্তু 30 পাবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো ডেটা হ্যাজার্ড। ডেটা হ্যাজার্ডটা বললাম। আর ডেটা হ্যাজার্ডটা আসলে মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হয় র, আরেকটা হয় ওয়ার, আরেকটা হয় ওয়া, ঠিক আছে? র বলতে রিড আফটার রাইট, ঠিক আছে? আর ওয়ার বলতে রাইট আফটার রিড, আর ওয়া বলতে রাইট আফটার রাইট, ঠিক আছে? এই 3 ধরনের ডেটা হ্যাজার্ড হয়। তো 3 ধরনের ডেটা হ্যাজার্ড আমরা एग्जांपल দেখব। তো এই যে এই যে এই যে হ্যাজার্ডটা, এই যে ডেটা হ্যাজার্ড যে एग्जांपलটা দেওয়া হয়, এটা একটা র এর एग्जांपल। তুমি তখন কি করতে হবে, এই ধরনের সিচুয়েশনে কি করতে হবে, রিড করতে হবে কখন, কখন রিড করতে হবে বলো তো? কখন রিড করলে তুমি অ্যাকচুয়াল রেজাল্ট পাবা? মানে কমপ্লিট হওয়ার পরে না, রেজাল্ট রাইট হওয়ার পরে না, প্রথমটা রাইট হওয়ার পরে তুমি যদি রিড করো, তাহলেই তা ভালো রেজাল্ট পাবো, অ্যাকচুয়াল রেজাল্ট। হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার। এখানে প্রথমটা শেষ হওয়ার পরে অ্যাকচুয়াল রেজাল্ট। দেখো, রিড আফটার রাইট, ঠিক আছে? আফটার রাইট মানে রাইট হওয়ার পরে তোমাকে রিড করবে, এই ধরনের সিচুয়েশনকে আসলে র এর एग्जांपल। এটা হলো কি র এর एग्जांपल, যে প্রিভিয়াস एग्जांपल ইজ র হ্যাজার্ড, রিড আফটার রাইট। যেটাকে ট্রু ডিপেন্ডেন্সি বলে। অবশ্যই এটার রেজাল্টের উপর এটা ডিপেন্ডেন্ট, এটার রেজাল্টের উপর এটা ডিপেন্ডেন্ট। এটা যদি রেজাল্ট না পায়, এটার রেজাল্ট আসলে ভুল হবেই। তার মানে এটা অবশ্যই মানে ডিরেক্ট এটার উপর, এগুলোকে বলা হয় ট্রু ডিপেন্ডেন্স। দেন পরেরটা হলো রাইট আফটার রিড, ঠিক আছে? রাইট করবা কি, রিড করার পরে তুমি রাইট করবে, এটার উল্টাটা। রিড করার পরে মানে রাইট করবা, রাইট আফটার রিড মানে আগে রিড করবা তারপর রাইট করবা। তো দেখো এটার एग्जांपलটা দেখি। এখানে দেখো R1 এবং R3, ধরো এই দুইটা যোগ হইলো, এখন একই সময়ে ধরো এখানে R3 আসলো, R3 দ্বিতীয় ইনস্ট্রাকশন, দুইটা যখন একই সাথে কাজ করবে, দেখো এটা কি আগে করে ফেলতে পারবে এই কাজটা, নাকি এটা শেষ হওয়ার পর এই কাজটা করবে? হ্যালো স্যার বুঝি নাই, আরেকবার বলেন। দেখো, রাইট আফটার রিড মানে রাইট করবা কখন, রিড করার পরে। তুমি কি ধরো R3 তে ভ্যালু কত আছে, আগে আগে আর ভ্যালুতে কত, যেমন ধরো এই যে এখানে তুমি যদি এখানে এই তিনটা ভেরিয়েবল না, ধরো এখানে R1 R2 R3 তিনটা ভেরিয়েবল না, জি স্যার।
ভেরিয়েবল। এখন ধরো তুমি r1 = 5, r2 = 10, r3 = 15 দিয়ে রাখছো। এখন সাপোজ ধরো এখানে তুমি যদি r1 আর r3 যোগ করে আসলে এখানে বসাও, হ্যাঁ, আবার এখানে তো r3 এর ভ্যালু তো অলরেডি দেয়া আছে, কোনো না কোনো কিছু আছে না? জি স্যার, ওটা এখন তো তুমি কি করতে হবে? R1 আর R2 থেকে পাচ্ছি আমরা R3। না, এটা আগে তো দেয়াই আছে, আগে r3 এর ভ্যালু একটা দেয়া আছে না আগের ইয়েতে। 15 দেওয়া আছে। মানে ধরো তোমার একটা প্রোগ্রামে, আমার একটা কথা শোনো, তোমার একটা প্রোগ্রামে যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো, তার মানে কি প্রোগ্রামে সব জায়গায় এই ভেরিয়েবলটা যত জায়গায় আছে তত জায়গায় সেম ভ্যালু হবে না? জি স্যার। জি স্যার। যদি না তুমি ওই এক্সট্রা অর্ডিনারি কোনো কন্ডিশন বা কাজ না করো, তাই তো? তুমি যদি উপরে অ্যাসাইন করে দাও যে r1 = 5, r2 = 10, r3 = 15, তার মানে অলরেডি r1 r2 r3 যেই সব জায়গায় আছে এই ভেরিয়েবল ডিক্লারেশনের পরে প্রত্যেক জায়গায় কি 5 10 15 হয়ে বসে যাবে না, সেট হয়ে যাবে না? সেট হয়ে যাবে। তো জি ধরো স্যার। এখানে কিন্তু অলরেডি r1 এর ভ্যালু 5, r3 এর ভ্যালু 15 হয়ে কিন্তু r4 এ এখানে আসতেছে। তো r3 তে তো অবশ্যই তোমার 15 আছে না? জি স্যার। তো এটা কিন্তু ডিরেক্টলি তুমি বলতে পারো না যে আসলে এটাই কারেক্ট। তোমাকে কি করতে হবে, তোমার এই ইনস্ট্রাকশনটা রিড করে তোমাকে রাইট করতে হবে। ধরো এইগুলো যদি তুমি রিড না করে এটা রাইট করো, তার মানে কি তোমার কাজটা ঠিক হবে? ঠিক হবে। যে r1 এ তো একটা r3 তে তো একটা ভ্যালু আছে, এটা ধরে নিয়ে তুমি এটাকে কাজ করতে পারবে না। তোমাকে অবশ্যই এই ইনস্ট্রাকশনটা রিড করে এটাকে রাইট করতে হবে, আদারওয়াইজ একটা প্রবলেম হবে। মানে রিপ্লেস করা, যেমন ধরো সেম ভ্যালুটা এই যে এখানে আমরা দেখাইছিলাম না, যে ধরো আর ex এর ভ্যালু 10 আছে, এখন আবার ex এর ভ্যালু 30 হয়েছে, আমরা কি 10 কে কাইটা 30 বসাইতে হবে না? বসাইতে হবে কি? তার মানে কি এটা কি করবে, রিড করবে কখন, মানে রাইট করবে কখন? আফটার রিড। ঠিক আছে, রিড করার পরেই তো রাইট করছে, তাই না? এটা যদি এখানে রিড না করতো ex এর ভ্যালু, তার মানে রাইট করার মানে সম্ভাবনা ছিল? না স্যার। সম্ভাবনা ছিল না। তো এখানে ঠিক অবশ্যই আগে এই জিনিসটাকে রিড করতে হবে, তারপর এটাকে রাইট করতে হবে। যে আগে যা আছে তাই রাইট করে ফেলবে এরকম না, এটাকে বলা হয় রাইট আফটার রিড। ঠিক আছে, তুমি আগে রিড করবা তারপরে রাইট করবা, এটা হলো এক্সাম্পল। আরেকটা হলো দেখো রাইট আফটার রাইট, মানে রাইট করার পরে রাইট করবা। বিষয়টা হলো এরকম, কোনো ইনস্ট্রাকশন দেখো মানে মাল্টিপল, মানে সেম ডেস্টিনেশনটা মাল্টিপল জায়গায় থাকতে পারে, তার মানে কি রাইট করার পর তুমি রাইট করবা। দেখো দুইটা ইনস্ট্রাকশনে কি ডেস্টিনেশনটা কোথায়? r2, তাই না? r2 না? স্যার। r2 যেমন ধরো এখানে দুইটা জি স্যার। যোগফল হয়ে সাপোজ ধরো r1 r2 r3 r4 r7 এর ভ্যালু দেয়া আছে। তো এখানে r4 আর r7 যোগ হয়, ধরো এটা যা আছে তাই ভ্যালু চিন্তা করলাম। ধরো 4 এর সাথে যোগ হয়, ধরো এখানে ভ্যালু অলরেডি 2 দেয়া আছে, 4 এর সাথে যোগ হয়ে কত হবে? 11 হবে। তাই এটা রিপ্লেস, তারপর এটা আবার ধরো 11, 11 এটা কত হবে? 12, 12 আবার r2 আবার রিপ্লেস হবে কি 12 তে, তাই না? বিষয় হলো কি রাইট আফটার রাইট, তোমার যতবার এরকম সিকোয়েন্স থাকবে না, তুমি রাইট করার পর পরে তোমাকে রাইট করতেই হবে। এটাকে বলা হয় রাইট আফটার রাইট, এটাকে বলে ওয়া। এই তিন ধরনের হ্যাজার্ড হলো ডেটা হ্যাজার্ড। আর আরেকটা যে হ্যাজার্ড আছে এটাকে বলা হয় কন্ট্রোল হ্যাজার্ড। এই কন্ট্রোল হ্যাজার্ড আসলে ব্রাঞ্চ হ্যাজার্ড, বিভিন্ন ধরনের জাম্পিং, ব্রাঞ্চিং, লুপ বাফার, ব্রাঞ্চ প্রেডিকশন, ঠিক আছে, প্রেডিক্ট করা বা মাল্টিপল স্ট্রিম, যে এটা অমুক জায়গায় যাবে, এরকম এরকম এভাবে কাজ করবে, কন্ডিশন ইয়েস নো প্যারেড, এই ধরনের কাজগুলো আসলে কি কন্ট্রোল হ্যাজার্ডে হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরো পাইপলাইন মেক্স রং প্রেডিকশন অন ব্রাঞ্চ, মানে প্রেডিকশনের বেলায় সামটাইমস আসলে এটা রং প্রেডিক্ট করে ফেলতে পারে, অততম জায়গায় যাবে বা এটা কাজ করবে এত সেকেন্ডে বা এততম ক্লক সেকেন্ডে শেষ হবে, এই ধরনের প্রেডিকশন এর সময় ইয়া। তো এইখানে তোমরা শুধু পর্যন্ত 21 পর্যন্ত দেখবা, হ্যাঁ 21 না 22 পর্যন্ত, এটা থিওরিটিক্যাল পার্ট। এরপরে যে আসলে তোমাদের ইয়েগুলো আছে, ওই যে ব্রাঞ্চ প্রেডিকশন, তারপর যে ব্রাঞ্চ প্রেডিকশন, প্রেডিক্ট বাই অফ কোড, টেকেন নট টেকেন, এগুলো লাগবে না, হ্যাঁ এগুলো লাগবে না। শুধুমাত্র তোমরা 23 পর্যন্ত দেখবে, 22 পর্যন্ত দেখবা, লুপ বাফার পর্যন্ত থিওরিটিক্যাল পার্ট। ঠিক আছে, এই হলো তোমাদের আসলে ইনস্ট্রাকশন পাইপলাইনিং। তো স্যার ইনস্ট্রাকশন এখান থেকে কোশ্চেন আসতে পারে কোন জায়গা থেকে স্যার, কোন জায়গা থেকে যেমন ডিপ করলে স্যার ভালো হয়? আমি বলছি, হ্যাঁ আমি কি কি আগে বলবো যে তোমরা কি আজকে কি পড়েছো এই পাইপলাইন ইনস্ট্রাকশন পাইপলাইনিং। প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হলো ধরো পাইপলাইন হ্যাজার্ড আসলে কি, হ্যাঁ পাইপলাইন হ্যাজার্ড
তো পাইপলাইন হ্যাজার্ড আসলে কেন হয়, এই কয়েকটা রিজন, যেমন ধরো রিসোর্স জনিত কারণে হয়, ডেটা জনিত কারণে হয়, কন্ট্রোল জনিত কারণ হয়, ঠিক আছে। আবার রিসোর্স হ্যাজার্ডের এক্সাম্পল দেখলাম, আবার কন্ট্রোল হ্যাজার্ডের দেখলাম, এবং কন্ট্রোল হ্যাজার্ডের ডেটা হ্যাজার্ডের এক্সাম্পল দেখলাম, এবং কয়েকটা টাইপসও দেখলাম যে ডেটা হ্যাজার্ড কয়েকটা টাইপের হতে পারে। তারপরে আমাদের কন্ট্রোল হ্যাজার্ডটা কি দেখলাম, দেখছি। তো তোমাকে প্রশ্ন করতে পারে, যেমন তোমাকে একটা ইনস্ট্রাকশন দিতে পারে, দিয়ে বললো হ্যাঁ এই ইনস্ট্রাকশনটা তুমি এক্সিকিউশন করে দেখাও পাইপলাইনে 5 স্টেজে, 6 স্টেজে, বলে দিতে পারে 3 স্টেজে। তখন তুমি ইনস্ট্রাকশন করতে গিয়ে যে হ্যাজার্ডটা হবে এটা কোন ধরনের হ্যাজার্ড, অথবা একটা ইনস্ট্রাকশন দেয়া থাকবে, যেমন ধরো আমাদের যে টেবুলার ফর্মে দেয়া ছিল, এটা কোন ধরনের হ্যাজার্ড। তো প্রশ্নটা আসলে ডিফারেন্ট ভাবে হতে পারে। বুঝতে পেরেছো? এই ধরনের কোয়েশ্চেন গুলো বিভিন্ন ভাবেই হইতে পারে। জি স্যার, বুঝতে পারছি। এখানে স্টপ রাখি আমরা।